স্যার শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার। মিউট করে রেখেছিলাম, আনমিউট করতে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। আমরা আজকে পড়বো হচ্ছে আদার মেকানিজম অফ স্লাইডিং ফ্রিকশন। আমরা আগে যেটা পড়েছি সেটা ছিল বেসিক মেকানিজম। বেসিক মেকানিজম ছিল দুইটা, একটা ছিল অ্যাডেশন আর একটা ছিল ডিফর্মেশন। আজকে এর বাইরে আরো সোফা তিনটা মেকানিজম আছে, সেই তিনটা দেখবো। ফার্স্ট ওয়ান কেমিক্যাল ইফেক্ট। কেমিক্যাল ইফেক্ট মানে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি কেমন মেটাল, সেই কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি থাকে মেটালের আর একটা ক্যারেক্টার যেটাকে ডি বন্ড ক্যারেক্টার বলা হয়। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ক্যারেক্টার, এটার সাথে রিলেট করা হয়েছে। The percent d bond character of a metal is inversely proportional to its activity, chemical activity. তার মানে greater the percent d bond character, less active is the metal. একটা মেটালের উপর আরেকটা মেটাল যখন স্লাইড করে যাবে, দুটার ইন্টারফেসে যদি তাদের অ্যাক্টিভিটি বেশি হয়, তাহলে দুটার ইন্টারফেসে একটা বন্ড তৈরি করবে। বন্ড তৈরি করলে স্লাইডিংটা ডিফিকাল্ট হয়ে যাবে, দ্যাট ইজ ফ্রিকশনটা বেশি হয়ে যাবে। সো লেস অ্যাক্টিভ যখন, তখন কি হয়ে যাবে, স্লাইডিংটা ইজিয়ার হয়ে যাবে, দ্যাট ইজ ফ্রিকশনটা কম। আর লেস অ্যাক্টিভিটি মানে হচ্ছে ডি বন্ড ক্যারেক্টারের সঙ্গে যদি আমরা রিলেট করি, গ্রেটার দ্য পার্সেন্ট ডি বন্ড ক্যারেক্টার, এর সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাই বলা হচ্ছে greater the percent d bond character, less active is the metal, so friction is lower. So friction mu decreases যদি তার কেমিক্যাল অ্যাক্টিভিটি ডিক্রিজ করে। কেমিক্যাল অ্যাক্টিভিটি ডিক্রিজ করা মানে হচ্ছে ডি বন্ড ক্যারেক্টার বৃদ্ধি পাওয়া। সেটা আমরা কার্ভ দিয়ে দেখে নিই। এই কার্ভে y অ্যাক্সিসে আছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে ফ্রিকশন মিউ, আর এইদিকে আছে পার্সেন্ট ডি বন্ড ক্যারেক্টার অফ মেটাল। আমরা কার্ভ দুটো কি এটা পরে চিন্তা করি, যে কোনো একটা কার্ভ নিয়ে কারণ নেচারটা দেখি, যে যত আমরা এদিকে যাচ্ছি মানে পার্সেন্ট ডি বন্ড ক্যারেক্টার বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে, মিউ এর পরিমাণ কমে আসছে। কারণটা হচ্ছে এই পার্সেন্ট ডি বন্ড ক্যারেক্টার বাড়া মানে হচ্ছে কেমিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, কেমিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কমে যাওয়া। এই কার্ভটাও যদি সলিড লাইনটাও যদি দেখি, সেই একই নেচার আমরা দেখতে পাই। তাহলে এই দুটো কার্ভের উপর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে উপরের কার্ভটা হচ্ছে মেটাল যখন এক্সপোজ টু 1000 লিটারস অক্সিজেন, মানে হাইলি অক্সিজেন কনসেন্ট্রেশনে মেটালটা রাখা হয়েছে, আর এটা হচ্ছে ইন ভ্যাকুয়াম, মেটালটা যখন ভ্যাকুয়ামে রাখা হয়েছে। এটাও ওই কেমিক্যাল অ্যাক্টিভিটির সাথেই রিলেটেড। যখন কোনো মেটালকে আমি হায়ার অক্সিজেন কনসেন্ট্রেশনে রাখছি, তখন ইন্টারফেসে অক্সাইড ফর্ম করার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। সো আমরা এই মেটালের ক্ষেত্রে ইন্টারফেসে অক্সাইড ফর্মেশন হচ্ছে, আর এটা ভ্যাকুয়ামে রেখেছি, ইন্টারফেসে কোনো অক্সাইড ফর্মেশন হচ্ছে না। এর আগে আমরা কপারের একটা দেখেছিলাম, এক্সাম্পল দেখেছিলাম, সেখানে কপারের কার্ভটা ছিল কেমন, কপারের কার্ভটা ছিল হচ্ছে এরকম, যে এইদিকে যদি আমরা মিউ দেই, কার্ভটা ছিল হচ্ছে এরকম কার্ভ ছিল, মানে আর এদিকে ছিল বোধহয় স্লাইডিং ডিস্টেন্স, লোড ছিল। যাই হোক, এটা আমি লোড থাকুক আর যাই থাকুক, এখানে যেটা বলা হয়েছিল যে এখানে মেটাল, এখানে হচ্ছে কি মেটাল অক্সাইড কন্ট্যাক্ট হচ্ছিল, আর এখানে মেটাল কন্ট্যাক্ট হচ্ছিল। সো এখানে ছিল কপার, আর এখানে ছিল কপার অক্সাইড। ওই সময় আমি বলেছিলাম যে কিছু কিছু মেটালের জন্য আবার কার্বন নেচারটা এরকম হবে। এটা ডিপেন্ড করে যে আমার মিউ মেটাল অক্সাইড, এটা মিউ মেটাল অক্সাইড বড় নাকি মিউ মেটাল অক্সাইড, যদি মিউ মেটাল অক্সাইড গ্রেটার দ্যান মিউ মেটাল হয় এম হয়, তাহলে কার্বন নেচারটা কেমন হবে? কার্বন নেচারটা হবে এই মেটাল অক্সাইড এখানে আছে, তাহলে এইটা হবে। আর এর উল্টাটা যদি হয় মিউ মেটাল গ্রেটার দ্যান মিউ মেটাল অক্সাইড, তাহলে কার্বন নেচারটা কেমন হবে? এরকম। তো এই ক্ষেত্রে তোমার ধরে নেওয়া হয়েছে যে মেটাল অক্সাইডের মিউ
mu metal oxide is greater than mu metal. তো তাই যদি ধরা হয় এই কাপটা হচ্ছে হায়ার অক্সিজেন কনসেন্ট্রেশন নেওয়া হচ্ছে, সো মেটাল অক্সাইড তৈরি হচ্ছে, সো মিউ মেটালের থেকে মিউ মেটাল অক্সাইডের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেশি, সেই জন্য এই কাপটা উপর দিয়ে গেছে। আর এই ক্ষেত্রে কোনো মেটাল অক্সাইড ফর্ম হচ্ছে না, কারণ এটা ভ্যাকুয়ামে আছে, সেই কাপটা নিচে দিয়ে গেছে। সো পার্টিকুলার একটা ভ্যালুর জন্য 35% ডি বন্ড ক্যারেক্টারের জন্য কি হচ্ছে, যে যেটা ভ্যাকুয়ামে আছে, যেখানে ইন্টারফেসে কিছু হচ্ছে না, তার মেটাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যা হায়ার কনসেন্ট্রেশন অফ অক্সিজেনে যখন যাওয়া হয়েছে, যেখানে মেটাল অক্সাইড ইন্টারফেসে তৈরি হচ্ছে, তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা বেশি। সো ডিপেন্ডস করে যে কেমিক্যাল অ্যাক্টিভিটি কেমন সেটার উপরে। কেমিক্যাল অ্যাক্টিভিটি যদি বেশি হয় তাহলে ইন্টারফেসে কোনো কম্পাউন্ড ফর্ম করবে, এবং ওই কম্পাউন্ডের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি বেশি হয় তাহলে তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেশি হবে। এটাকে ডি বন্ড ক্যারেক্টারের সাথে রিলেট করা হয়েছে। সেটা এখানে বলা হয়েছে আবার the same thing both in vacuum and oxygen environment is shown. ভ্যাকুয়ামের নিচ দিয়ে গেছে কাপটা, আর অক্সিজেনের কাপটা উপর দিয়ে গেছে। অক্সিজেনের কাপটা কি হয়েছে, কমপ্লেক্স মেটাল অক্সাইড ফর্ম করেছে, হ্যাঁ, এবং কমপ্লেক্স মেটাল অক্সাইড ফর্ম করার কারণে বন্ড স্ট্রেন্থ বেড়ে গেছে। এনহান্স বন্ড স্ট্রেন্থ অফ কমপ্লেক্স মেটাল অক্সাইড establishes a strong contact at the interface. ইন্টারফেসে কন্টাক্টটা স্ট্রঙ্গার হয়ে গেছে, এবং যে কারণে ফ্রিকশনটা বেড়ে গেছে। when exposed to air, air একটা higher oxygen concentration হবে। বইতে এয়ার লেখা আছে বোধহয়, ওটা হায়ার অক্সিজেন কনসেন্ট্রেশন হবে। তা কেমিক্যাল অ্যাক্টিভিটি যত বাড়বে ইন্টারফেসে, যদি সেখানে যে কম্পাউন্ডটা তৈরি হবে এবং সেটার বন্ড স্ট্রেন্থ যদি বেশি হয়, তাহলে আমাদের ফ্রিকশন বেশি হবে। একটু খেয়াল রাখতে হবে, ওই আমি যে কাপটা এখানে দেখালাম, কপারের যে কাপটা দেখালাম, এখানে নেচার দুই রকম আছে। একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। যে অক্সাইড ফর্ম করলেই যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হবে বেশি হবে, এটা সবসময় ট্রু না। এটা এই নেচারে হতে পারে, এটা এই নেচারে হতে পারে। ডিপেন্ডস যে অক্সাইডটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেশি নাকি মেটালটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেশি, সেটা খেয়াল রাখতে হবে। স্ট্রাকচারাল ইফেক্ট, আমরা স্ট্রাকচারাল ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচারাল বললে বিসিসি, এফসিসি, কিউবিক এসব বুঝি আমরা। তা এখানে মূল কথাগুলো লাল কালি দিয়ে আমি বুঝিয়েছি যে এইচসিবি মেটালে লিমিটেড নাম্বার অফ স্লিপ প্লেন আছে, whereas কিউবিকে বেশি স্লিপ প্লেন আছে, 12টা স্লিপ প্লেন আছে কিউবিক মেটালে। এখন একটা মেটালের উপর দিয়ে যখন আরেকটা মেটাল স্লিপ করে যাবে, সে একটা মেটালের প্লেন হচ্ছে এরকম, আরেকটা মেটালের প্লেন যদি এটা যদি আমি ধরে নেই 1 1 1 প্লেন ধরে নিলাম, ঠিক আছে, 1 1 1 না লিখে আননোন প্লেন এক্স ওয়াই জেড ধরলাম, এক্স ওয়াই জেড প্লেন ধরলাম। এর উপর দিয়ে আরেকটা প্লেন, আরেকটা মেটাল যখন স্লিপ করে যাবে, তখন স্লাইড করে যাবে, সেটারও যদি প্লেন এক্স ওয়াই জেড হয়, তাহলে কি হবে, এটা গায়ে লেগে যাবে, এটা গায়ে লেগে যাবে, প্যারালাল এক্স, ওটাও এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে কি হচ্ছে যে মাঝখানে একটা ক্লোজ কন্টাক্টে আছে। আর যদি এর অন্যরকম একটা কেস হয়, একটা আছে এক্স ওয়াই জেড এরকম, আর একটা আছে পি কিউ আর, তাহলে পি কিউ আর হচ্ছে নিশ্চয়ই এর প্যারালাল না, অন্য আরেকটা অ্যাঙ্গেলে যাবে, সো এটা হচ্ছে পি কিউ আর, এটা হচ্ছে পি কিউ আর, পি কিউ আর। তাহলে হচ্ছে এক প্লেনের উপর দিয়ে যখন ভিন্ন আর একটা প্লেন স্লাইড করে যাবে, তখন মাঝখানে এই জায়গায় একটা এয়ার গ্যাপ হবে, এয়ার গ্যাপ হবে। আর একই প্লেনের উপর দিয়ে যখন সেম প্লেন স্লাইড করে যাবে, সো এর গায়ে লেগে যাবে, নো এয়ার গ্যাপ, নো এয়ার গ্যাপ। তাহলে এবং এয়ারটা আমি আগে বলেছিলাম যে কি হিসেবে কাজ করবে, এয়ারটা ওই আমাদের বিয়ারিং ম্যাটেরিয়ালের মতো স্লিপিং কে ইজিয়ার করে দেবে। সো এই জায়গায় স্লিপিংটা ইজিয়ার হবে, সো এই জায়গায় এই কেসে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন লেস, আর এটা মেটালের সাথে মেটাল গায়ে লেগে আছে, কোনো এয়ার গ্যাপ নেই, স্লিপিং কোনো কনস্টিটিউয়েন্ট নেই, সো এই ক্ষেত্রে মিউটা হচ্ছে হায়ার।
এই কনসেপ্টে। সো এইচসিবি মেটালে নাম্বার অফ স্লিপ প্লেন হচ্ছে লিমিটেড, কম স্লিপ প্লেন আছে সেখানে। সো একটা স্লিপ প্লেনের সাথে আরেকটা স্লিপ প্লেন মিলে যাওয়ার, প্যারালাল হওয়ার টেন্ডেন্সিটা কম এইরকম। আর কিউবিক মেটালে স্লিপ প্লেন 12টা, তো সেখানে বেশি হওয়ার কারণে 12 বলতে এই লিমিটেড মানে হচ্ছে লেস দ্যান 12, বেশি হওয়ার কারণে এটার কেসটা হবে এইরকম। এটা একটা প্লেনে অনেক প্লেন আছে, সো একটা প্লেনের সাথে আরেকটা প্লেন মিশে যাওয়ার টেন্ডেন্সি, প্যারালাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। সো এই ক্ষেত্রে হবে কি এয়ার গ্যাপ কম থাকবে। সো কিউবিক মেটালস যার 12টা স্লিপ প্লেন আছে সেখানে অলমোস্ট নো এয়ার গ্যাপস, একটার সঙ্গে বেশি বেশি মিলে যাবে। সো কন্ট্যাক্টটা হবে স্ট্রঙ্গার, গায়ে গায়ে লেগে থাকবে, ফ্রিকশন অ্যান্ড ওয়্যার করেসপন্ডিংলি হাই। আর এইচসিবি মেটালে তাদের নাম্বার অফ স্লিপ প্লেন কম, সো লাগবে কিছু কিছু প্যারালাল হয়ে যাবে, কিন্তু কিছু প্লেন থাকবে যেখানে এরকম এয়ার গ্যাপ থেকে যাবে, প্যারালাল না, কারণ তাদের নাম্বার অফ স্লিপ প্লেন হচ্ছে লিমিটেড, অনেক কম। সেই জন্য এইচসিবি মেটাল এক্সিবিট লোয়ার মিউ, 30% লেস দ্যান দ্য কিউবিক, এবং মিউ কম মানে হচ্ছে উইয়ারও কম দ্যান দ্য এফসিসি দ্যাট ইজ দ্য কিউবিক মেটাল। আমরা এই মুহূর্তে আমরা জানছি উইয়ার ফ্রিকশন কম হলে উইয়ার কম হয়, এর একটু ব্যতিক্রম আছে, এটা যখন আমরা উইয়ার করবো তখন দেখবো। আপাতত আমরা জানি ফ্রিকশন কম উইয়ার কম, ফ্রিকশন বেশি উইয়ার বেশি। যাই হোক, স্ট্রাকচারাল ইফেক্টের মূল কথা হচ্ছে যে নাম্বার অফ স্লিপ প্লেন কোথায় বেশি বা কোথায় কম। যদি নাম্বার অফ স্লিপ প্লেন বেশি হয় দ্যাট ইজ কিউবিক মেটালে, তখন এক প্লেনের সঙ্গে আরেক প্লেনের মিলে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, এয়ার গ্যাপ কম থাকে, নো এয়ার গ্যাপ, সো মিউ বেড়ে যায়, কন্ট্যাক্ট স্ট্রঙ্গার হয়। আর যেখানে নাম্বার অফ স্লিপ প্লেন কম, যেমন এইচসিবি মেটাল, সেখানে প্লেনের সাথে প্লেনের মিলে যাওয়ার টেন্ডেন্সি কম, সো দুইটা প্লেনের মাঝখানে এয়ার গ্যাপ থাকে, এয়ার গ্যাপ থাকলে মিউটা ফল করে যায়। সো কিউবিক মেটালের ফ্রিকশন এইচসিবি মেটালের ফ্রিকশন থেকে বেশি। So this is the structural effect. Grain boundary effect. Grain boundary effect টা এই আগে যে দুইটা ইফেক্ট দেখলাম, কেমিক্যাল অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ইফেক্ট, এর সঙ্গে রিলেটেড, কেমিক্যাল অ্যাক্টিভিটির সাথে বেশি রিলেটেড। ওখানে আমরা কি বলেছি, কেমিক্যাল অ্যাক্টিভিটি যেখানে বেশি সেখানে মিউ বেশি। তো এখানে দেখো আমরা জানি কি, আমরা যখন ইচিং করি, ইচিং করলে আমরা আনইস্ট অবস্থায় আমরা গ্রেইন দেখতে পাই না, ইচ করলে একটা স্যাম্পলের গ্রেইন দেখতে পাই। কারণটা কি, ইচিং রিয়েজেন্ট গ্রেনের সঙ্গে কেমিক্যাল রিঅ্যাকশন করে গ্রেনকে খেয়ে ফেলে। এবং যখন আমাদের করশন হয় সেখানেও আমরা দেখেছি, হ্যাঁ, ইন্টারগ্রানুলার করশন আমরা পড়েছি, মানে গ্রেইনটা হচ্ছে মোর অ্যাক্টিভ, গ্রেইন বাউন্ডারিটা হচ্ছে মোর অ্যাক্টিভ। সো গ্রেইন বাউন্ডারি রিজিয়নস আর হাই এনার্জি রিজিয়নস এট দ্য সারফেস। সো গ্রেইন বাউন্ডারিটা যদি হাই এনার্জি রিজিয়ন হয়, তাহলে আমাদের 1 নম্বরে যেটা পড়লাম কেমিক্যাল অ্যাক্টিভিটির কনসেপ্ট, তাহলে কেমিক্যালি এই গ্রেইন বাউন্ডারিটা হচ্ছে মোর অ্যাক্টিভ। সো সেখানে মোর অ্যাক্টিভ মানে হচ্ছে সেখানে ফ্রিকশনটা বেশি। সেই জন্য ফাইনালি যে কথাটা বলা আছে, মিউ ফর পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল হচ্ছে গ্রেইন বাউন্ডারি যা অনেক বেশি, অনেক গ্রেইন মানে অনেক গ্রেইন বাউন্ডারি ইজ হায়ার দেন মিউ ফর এসসি মানে সিঙ্গেল ক্রিস্টাল ম্যাটেরিয়াল, একটা মাত্র এই ক্রিস্টাল আছে, এক গ্রেইন বাউন্ডারি খুব কম আছে এখানে। সো অ্যাক্টিভ রিজিয়ন সিঙ্গেল ক্রিস্টালে কম, সো সিঙ্গেল ক্রিস্টালে মিউ কম। অ্যাক্টিভ রিজিয়ন দ্যাট ইজ গ্রেইন বাউন্ডারি পলিক্রিস্টালিনে বেশি, সো মিউ বেশি। মূল কথা হচ্ছে অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। তারপরে এবার অনেক কথা বলা হয়েছে যে গ্রেইন বাউন্ডারি কেন অ্যাক্টিভ, কারণ সেখানে মেটালটা স্ট্রেইনড অবস্থায় থাকে, সেখানে হাই ডিসলোকেশন কনসেন্ট্রেশন হয়, কেমিক্যালি মোর অ্যাক্টিভ দ্যান দ্য সারফেস, সো হায়ার ফ্রিকশন। গ্রেইন বাউন্ডারি স্ট্রেইন কন্ডিশন, ওই কথাটা আবার বলা হয়েছে, সেখানে ওই ডিসলোকেশন ব্লকড হয়ে যায়, ব্লকড হয়ে গেলে ইন্টারফেসকে মুভ করতে বাধা দেয়, মানে গ্রেইন বাউন্ডারি they accumulate at the grain boundary, মানে ডিসলোকেশনটা গ্রেইন বাউন্ডারিতে অ্যাকুমুলেট থাকে and produce a strain hardening in the structural alloys, in the superficial alloys. So এই কারণে মুভমেন্টটা ডিফিকাল্ট হয়ে যায়, স্লাইডিং মোর ডিফিকাল্ট, আর মিউ ইজ ইনক্রিজড। So mu at grain boundary is higher than mu at the grain itself, এবং সে কারণে সিঙ্গেল ক্রিস্টালে মিউ কম, পলিক্রিস্টালে মিউ বেশি।
তো এই তিনটা এফেক্ট আমরা দেখলাম। একটা হচ্ছে ডি বন্ড ক্যারেক্টারের সাথে মিউ এর রিলেশন, ডি বন্ড ক্যারেক্টার বেশি হলে মিউ কম হয়। দ্বিতীয়ত সেকেন্ডটাতে দেখলাম হচ্ছে তোমার স্ট্রাকচারাল ইফেক্ট, এইচসিপি মেটালের মিউ কম, কিউবিক মিউ বেশি। আর থার্ড ওয়ানে দেখলাম গ্রেন বাউন্ডারি ইফেক্ট, সেখানে গ্রেন বাউন্ডারিতে মিউ বেশি, সো পলিক্রিস্টালাইনে মিউ বেশি, সিঙ্গেল ক্রিস্টালে মিউ কম। মেকানিজম শেষ, দুইটা বেসিক মেকানিজম আর তিনটা আদার্স মেকানিজম। এইবারে দেখব ফ্রিকশন ট্রানজিশন ডিউরিং স্লাইডিং। স্লাইডিং এর সময় ফ্রিকশনের ভ্যালু কম বেশি হয়। সো এখানে দেখানো হয়েছে ডিসটেন্স বা টাইম, একই কথা, ডিসটেন্স ইজ প্রপোর্শনাল টু টাইম। আর এদিকে দেখানো হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। চারটা জোন দেখানো হচ্ছে। ফার্স্ট জোন 1 আর 2, ফার্স্ট জোনকে আবার দুইটা ভাগে ভাগ করা। চারটা জোন হচ্ছে এই রান ইন পিরিয়ড, ফার্স্ট রান ইন পিরিয়ড, এখান থেকে এই পর্যন্ত। তো রান ইন পিরিয়ডে কি হয়, রান ইন পিরিয়ডে এখান থেকে যদি শুরু করা হয় তাহলে কি দেখছি আমরা, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কমে যাচ্ছে। আর এখান থেকে যদি শুরু করা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেড়ে যাচ্ছে। সো মিউ মে ডিক্রিজ অর ইনক্রিজ। রান ইন পিরিয়ডে মিউ ইনক্রিজ অর ডিক্রিজ দুটোই হতে পারে। একটা শর্ট, ভেরি শর্ট একটা পিরিয়ড। তারপরে নো চেঞ্জ, স্টেডি স্টেট 1, স্টেডি স্টেট 1। তারপরে একটা ট্রানজিশন হয়ে উপরে চলে যাচ্ছে, ট্রানজিশন পিরিয়ড যেখানে মিউ ইনক্রিজ করছে। এরপরে আবার একটা স্টেডি স্টেট, যদিও একটা এই ফার্স্ট স্টেডি স্টেটে একটা ন্যারো ব্যান্ডের ভিতরে থাকে, সেকেন্ড স্টেডি স্টেটে ব্যান্ডটা একটু ওয়াইড, এটা অ্যাভারেজ। ইভেন আমরা এই ওয়াইড ব্যান্ডটাকেও আমরা স্টেডি স্টেট বলবো। সো স্টেডি স্টেট 2। সো উইথ দ্য স্লাইডিং ডিস্টেন্স, উইথ দ্য টাইম, মিউ এর চারটা ধাপ আমরা দেখতে পারি। ফার্স্ট রান ইন পিরিয়ড, স্টেডি স্টেট 1, ট্রানজিশন পিরিয়ড যেখানে মিউ ইনক্রিজ করে যাচ্ছে, আর আবার স্টেডি স্টেট 2। কেন এরকম হয় বা এর ভিতরে আবার সাব ডিভিশন আছে কিনা আমরা একে একে এগুলো দেখব। সো ফার্স্ট ওয়ান রান ইন পিরিয়ড। রান ইন পিরিয়ডে আমরা দেখেছি মিউ কমেও যাচ্ছে, বেড়েও যাচ্ছে। কেন এমন হচ্ছে? প্রথমে শর্ট রান ইন পিরিয়ডটা একটা শর্ট পিরিয়ড। এখানে ইনিশিয়াল, এখানে দুইটা কারণ বলা হয়েছে কমে যাওয়া বা বেড়ে যাওয়ার পিছনে। আমরা যে কারণটা অলরেডি জানি সেই কারণটা নিচে লেখা আছে। ইনিশিয়াল সারফেস ফিল্ম মে বি ওর্ন আউট। প্রথমে একটা মেটাল সারফেস আর একটা মেটাল সারফেসের উপরে কিছুদিন যাবত হয়তো স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় থাকলে কি হয়, আমরা কপারের সেই উদাহরণটা দেখেছি, আবারও সেই জায়গাতে যায়। কপারের ক্ষেত্রে এরকম হচ্ছিল, এই জায়গায় ছিল কপার অক্সাইড আর এই জায়গায় ছিল কপার। তাহলে কি হয়, এইটাকে যদি আমি টাইমের সাথে রিলেট করি, এদিকে তো টাইমের সাথে রিলেট করি বা ডিস্টেন্সের সাথে রিলেট করি, তাহলে কি হচ্ছে, কপারের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, তা আমরা কপারের সাথে চিন্তা করলে এরকম বেড়ে যাবে। অন্য আরেকটা মেটালের আমি বলেছি কি হয়, মানে এখানে কি হয়েছে, স্লাইডিং এর কারণে কি হয়ে যাচ্ছে, ফিল্ডটা উঠে যাচ্ছে। ফিল্ডটা উঠে যাওয়ার কারণে ওটা যদি কপার হতো তাহলে বেড়ে যাবে। ওটা অন্য আরেকটা মেটাল যদি হতো এরকম, এর ফিল্মটা উঠে যাচ্ছে, সে মেটাল অক্সাইড এখানে মেটাল, তাহলে ফিল্মটা উঠে গেলে কি হয়ে যায়, ফিল্মটা উঠে গেলে অন্য একটা মেটালের ক্ষেত্রে কমে যায়। সো ইনিশিয়াল সারফেস ফিল্ড মে বি ওর্ন আউট। এখন সেক্ষেত্রে বাড়তেও পারে, কমতেও পারে। দিস চেঞ্জেস রেজাল্ট ইন ফ্রিকশন আইদার গোয়িং আপ অর কামিং ডাউন। গোয়িং আপ হয় কপারের জন্য, আর কামিং ডাউন হবে অন্য আরেকটা মেটালের জন্য। এটা আমরা আগে জেনেছি। ফার্স্ট ওয়ানটা দেখি, হাই অ্যাসপিরিটিস মে বি নকড অফ। তার মানে কি হচ্ছে, যদি নিচের সারফেসটা এরকম হয়, সো অ্যাসপিরিটি আমরা জানি, আগে বলেছি অ্যাসপিরিটি হচ্ছে এটা এরকম, আর উপরের সারফেসটা যদি এরকম হয়, সো এই হাই অ্যাসপিরিটি মানে হচ্ছে বেশি শার্প অ্যাসপিরিটি, এইটা অ্যাসপিরিটি। এই শার্প অ্যাসপিরিটির সাথে এই শার্প অ্যাসপিরিটি একটা ইন্টারলকিং এর মতো হচ্ছে, ফলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মুভ করা। এখন কিছুদূর মুভ করার পরে এই অ্যাসপিরিটের নেচারটা কেমন হয়ে গেল, এই জায়গা থেকে একটু ভেঙে গেল, ভেঙে যে এটা
কি হয়ে গেল, এটা এরকম জায়গা এরকম হয়ে গেল, এর উপরটা একটু ভেঙে গেল, ভেঙে যে এটা এরকম হয়ে গেল। সো কি হচ্ছে, শার্পনেসটা কমে যাচ্ছে, শার্পনেসটা কমে যাচ্ছে। শার্পনেসটা যদি কমে যায় তখন মেটাল কিছু দূর যাওয়ার পরে তখন কি হচ্ছে, এই অ্যাসপিরিটিটা এরকম হয়ে যাচ্ছে, নিচের এটুকু আর নাই, এই অ্যাসপিরিটিটা এরকম হয়ে যাচ্ছে, এই অ্যাসপিরিটিটা এরকম হয়ে যাচ্ছে, এই অ্যাসপিরিটিটা এরকম হয়ে যাচ্ছে। ফলে এজের কারণে যে মেকানিক্যাল ইন্টারনাল লকিংটা হচ্ছিল, সেই লকিংটা এখন অ্যাসপিরিটির শার্পনেস কমার কারণে কমে গেছে। কমে গেলে কি হবে, ফ্রিকশনটা অটোমেটিক্যালি কমে আসবে, সো ইজিয়ার হয়ে যাবে। সো হাই অ্যাসপিরিটিস মে বি নকড আউট, এটা নকড আউট হয়ে যাওয়ার পরে কি হয়ে যাবে, আমার নেচারটা হয়ে যাবে যে এই মিউটা কমে আসছে, মিউটা এরকম কমে আসবে, এরকম কমে আসবে, ওদিককার কার্ভে যেমন দেখানো আছে। বাড়বে কখন, যে শুরুটা যদি এরকম থাকতো, যে এরকম হাই অ্যাসপিরিটি ছিল না, শুরুটা এরকম ছিল, একদম শুরুটা এরকম ছিল, তাহলে এইবারে যখন কিছু দূর যাচ্ছে তখন কি হচ্ছে, এইটাও ভেঙে নকড আউট হয়ে যাচ্ছে। নকড আউট হয়ে গেলে এর পরের অবস্থাটা এরকম হচ্ছে, পরের অবস্থাটা এইরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, মানে কন্ট্যাক্টটা বেশি যাচ্ছে। এরকম একটু অ্যাসপিরিটি থাকলে কি হয়, এয়ার গ্যাপ থাকে, এই জায়গায় এয়ার গ্যাপ থাকে, এয়ার গ্যাপ থাকে। আর যখন ওই সামান্যটুকু ভেঙে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসছে, সো এই জায়গায় এয়ার গ্যাপটা কমে যাচ্ছে। এয়ার গ্যাপটা কমে যাওয়া মানে হচ্ছে ফ্রিকশন বেড়ে যাওয়া, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা সো ডিপেন্ডিং অন যে আমার শুরুর অ্যাসপিরিটি কেমন ছিল, শুরুর অ্যাসপিরিটিটা যদি খুব শার্প থাকে তাহলে ওইটা ভেঙে যাওয়ার পরে এটা গোয়িং ডাউন, আর শুরুর অ্যাসপিরিটিটা কিছুটা শার্প ছিল, অতটা শার্প ছিল না, এরকম ছিল, তখন ওইটা নকড আউট হয়ে যাওয়ার পরে তাদের কন্ট্যাক্ট এরিয়াটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার পরে এয়ার গ্যাপটা কমে যাচ্ছে, এয়ার গ্যাপটা কমে গেলে সেটা উপরে উঠে যেতে পারে। সেই যে দুইটা কারণ দেখালো, এই দুটো কারণে মে মানে কি মে গোয়িং ডাউন অর মে গোয়িং আপ এরকম হতে পারে। এরপরে সেকেন্ড স্টেজে যে আমরা বেশ কিছু সময় কোনো চেঞ্জ দেখতে পাবো না, সে এরকম ভাবে রান করবে। সো মানে এখানে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না সেকেন্ড স্টেজ, আর ফার্দার এরপরে আবার বেড়ে যায়, এরকম বেড়ে যায়। সো আমরা সেকেন্ড স্টেজে কারণটা হিসেবে বললো যে এখানে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, এখন বেড়ে যায় কেন, এখানে কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব। সো নেক্সট ইজ ট্রানজিশন পিরিয়ড, বেড়ে যাচ্ছে। সো বেড়ে যাওয়া মানে নিশ্চয়ই চেঞ্জের ইন্টারফেসে কোনো একটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা কি, অনেক দূর যাওয়ার পরে এবারে অনেক কি হচ্ছে, এই প্রথমে অল্প একটু যখন গিয়েছিল তখন এখানে যেমন আমি দেখেছি, এখানে দেখেছি যে এইগুলো ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, অক্সাইড উঠে গেছে, বা এইরকম যখন ছিল তার কিছুটা ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে, ভেঙে যে এই উইয়ার ডেব্রি গুলো কি হয়েছে, উইয়ার ডেব্রি গুলো এটা অল্প পরিমাণ, অল্প জায়গা, অল্প একটু জায়গা পর্যন্ত ছিল, এতটুকু, তাহলে ওয়ার ডেব্রি খুব একটা রিজনেবল ওয়ার ডেব্রি হয়নি। সেই ওয়ার ডেব্রি গুলো আমার ওই যে আমরা 4টা মডেল পড়েছিলাম, সেই 4টা মডেলে যেভাবে কাজ করে সেরকম কাজ করার মতো রিজনেবল অ্যামাউন্ট অফ ওয়ার ডেব্রি এখানে হয়নি। এরপরে আরো কিছুটা গেছে, এত দূর গেছে, যত স্লাইডিং ডিস্টেন্স যত বেশি যাচ্ছে ওয়ার ডেব্রির পরিমাণ তত বেশি হচ্ছে। এই জায়গায় এসে এখানে কিছু জমা হয়েছিল ওয়ার ডেব্রি, এখানে কিছু জমা হচ্ছে, বলা হচ্ছে এই জায়গায় এসে যে সাফিসিয়েন্ট ওয়ার ডেব্রি জমা হয়েছে, some of them are conical, some of them are cylindrical and some of them are spherical। এটা জমা হওয়ার কারণে এবং এইটা এখন যে সে রোল প্লে করা শুরু করেছে, ফলে কি হয়ে যাচ্ছে, এটা এরকম বেড়ে যাচ্ছে। এই একটা, আর একটা কি, প্রথম দিকে যে শার্প এজ গুলো ছিল সেই শার্প এজ গুলো ভেঙে যে সে মোটামুটি স্মুথের দিকে চলে এসেছিল এই পর্যন্ত, এরপরেও তো ভেঙে যাচ্ছে, গায়ে গায়ে লেগে গেছে, ভেঙে যাচ্ছে, ভেঙে যে সে আবার নতুন করে এখান থেকে এই পর্যন্ত ভেঙে যাওয়ার কারণে এখানে যে আবার কিছু রাফেনিং তৈরি হয়েছে, নতুন করে রাফেনিং তৈরি হয়েছে। সো এই জায়গায় এসে কিছু রাফেনিং তৈরি হয়েছে এবং ওয়ার ডেব্রি রিজনেবল পরিমাণ তৈরি হয়েছে, ওয়ার ডেব্রি গুলো তাদের মডেল অনুযায়ী সে ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে এবং কি ওই যে আমরা যেটা বলেছিলাম গ্রুপ করে দেয়, মানে কি হয়ে যায়, ফ্রিকশন বাড়িয়ে দেয়, সো ফ্রিকশন বেড়ে যাচ্ছে। The changes in interface due to the roughening or tough particles result increase of mu. এটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড, এবং এইটা যাওয়ার পরে এই পর্যন্ত যাওয়ার পরে বলা হচ্ছে কি এখানে এসে আবার স্টেডি স্টেট ফর্ম করছে।
তাহলে এখানে তোমার প্রশ্ন হবে, তোমার একটা প্রশ্ন হতে পারে, এটা আবার স্টিল মোর অর লেস, যে ওয়ার ডেব্রি তো রিলেটিভলি মানে বেড়েই যাচ্ছে, আস্তে আস্তে তো বেড়েই যাচ্ছে, এবং এখান থেকে এই পর্যন্ত সেই ওয়ার ডেব্রি পার্টিকেল গুলো কন্ট্রিবিউট করলো মডেল অনুযায়ী, তাহলে এখানে তো আরো বেড়ে গেল। একটা সারফেস হয় কি, তার একটা উইডথ থাকে, হ্যাঁ, যে কোনো একটা উইডথ থাকে, ধরলাম এই একটা উইডথ, একটা এই বরাবর একটা সারফেস, এবং এর উপর দিয়ে এটুকু হচ্ছে উইডথ ডাব্লিউ, এর উপর দিয়ে সেম উইথের আরেকটা সারফেস যাচ্ছে, বা বড় উইথের গেলেও কিছু যায় আসে না, কোনো অসুবিধা নেই। ছোট উইথটাই হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটারে, ছোট উইথের প্যারামিটারটা ইম্পর্টেন্ট। এরপরে ওয়ার ডেব্রি এখানে এসব জমা হয়েছে, কিছু কনিক্যাল, কিছু স্ফেরিক্যাল, কিছু সব জমা হয়েছে। এখন এইগুলো যত জমা হতে থাকবে, এগুলো সাইডে যেতে থাকবে, সাইডে যেতে যেতে কি হবে এখান থেকে বেরিয়ে যাবে। সো ওয়ার ডেব্রি উইথ দ্য স্লাইডিং ডিস্টেন্স বাড়তেই থাকবে। Is it true? Anybody? No, sir. No. কারণ তার সে এখানে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কি হবে, এইগুলো পাশে চলে যেতে থাকবে, পাশে চলে যেয়ে এক সময় এইবার এখান থেকে বেরিয়ে চলে যাবে। সো এখানে বেড়ে যাচ্ছে, কিন্তু এক্সিস্টিং গুলো আবার আউটসাইডে চলে যাচ্ছে, ফলে বাড়তে বাড়তে এক সময় যে আর বাড়বে না। এই জায়গায় এসে এখান থেকে এইটুকু বাড়ার পিছনে কারণ ছিল হচ্ছে ওয়ার ডেব্রি, ইন্টারাপ্ট ওয়ার ডেব্রি। আর এই জায়গায় এসে ইন্টারাপ্ট ওয়ার ডেব্রির পরিমাণ বাড়ছে না, সে যতটুকু তৈরি হচ্ছে ততটুকু আবার বেরিয়ে চলে যাচ্ছে, সে আবার স্টেডি জিওনে আমরা চলে যাচ্ছি। সো এই চারটা রিজিয়ন। তাহলে আমরা প্যাটার্নটা আমাদের একটু মনে রাখতে হবে। প্যাটার্নটা হচ্ছে কামিং ফার্স্ট, যে একটা ছোট্ট একটা রিজিয়ন, এটা খুব ছোট্ট রিজিয়ন, এটা কামিং ডাউন আর কামিং আপ, কারণটা বুঝেছি। তারপরে অলমোস্ট নো চেঞ্জ, মানে ওর ভিতরে পার্টিকেল চেঞ্জ হচ্ছে, কিন্তু পার্টিকেল কন্ট্রিবিউট করতে পারছে না, রিজনেবল পার্টিকেল হয়নি, আবার রিজনেবল পার্টিকেল এখানে হয়ে গেছে। সো তারা কন্ট্রিবিউট করতে করতে এখানে আসলো, এই জায়গা থেকে এই জায়গায় পার্টিকেলের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু আর বাড়ছে না এখানে এসে। সো স্টেডি থেকে যাচ্ছে। সো নেচারটা হচ্ছে এরকম। আমরা এর পরে যে স্লাইডটা, এই ছোট্ট নেচারটাকে আমরা দুই ভাগে দেখাবো না, এটা একটাই দেখাবো। সো একটা হয় দ্যাট কামিং ডাউন আর কামিং আপ, যে কোনো একটা প্যাটার্ন দেখাবো। এবং এই আমি বলেছিলাম কিছু সাব ডিভিশন আছে, এইগুলো আবার একটু চেঞ্জ হয়, সেই চেঞ্জটা আমরা দেখব। প্রথমে মেজর চেঞ্জ মানে সেটা দেখলাম, এবারে ভিতরে ইনডেপথে যাব। ইনডেপথে ট্রানজিশন মে ইনক্রিজ ইন ডিফারেন্ট প্যাটার্নস, মানে আরো কিছু প্যাটার্ন শো করে। এইগুলো হচ্ছে ব্রাঞ্চে আমরা আগে যাইনি, আগে ব্রড ক্লাসিফিকেশনটা দেখেছি, এইবারে তার আরো ইনডেপথে যে আরো ক্লাসিফিকেশন দেব। ফার্স্ট ওয়ানে যেটা দেখে আমরা ব্রডে যেটা দেখেছি সেটা এখানে বলা আছে, যে মিউ মে রিমেইন অ্যাট ইনিশিয়াল ভ্যালু। দেখো এই যে সেই ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে এইটুকু, যে আমি বললাম খুব ন্যারো জোন, সেই ন্যারো জোনটা হচ্ছে এতটুকু। এখানে কি দেখানো হয়েছে, শুধু গোয়িং আপটা দেখানো হয়েছে, গোয়িং ডাউনটা দেখানো হয়নি। সো এত ন্যারোটা দুটো আমার দেখানোর দরকার নেই। সো গোয়িং আপ, ফার্স্টে আমরা কার্ভ ওয়ানটা দেখি। তাহলে গোয়িং আপ এই পর্যন্ত, তারপরে স্টেডি স্টেট কত, এতক্ষণ থেকে এতটুকু স্টেডি স্টেট, সে 1 ট্রানজিশন এই, আবার স্টেডি স্টেট 2। সো এক নম্বর কার্ভটা হচ্ছে আগে যে কার্ভটা দেখানো হয়েছে সেইটা। সো মিউ মে রিমেইন অ্যাট ইনিশিয়াল ভ্যালু, রিমেইন কনস্ট্যান্ট কথাটা হবে, এখানে কনস্ট্যান্ট কথাটা আসেনি। মিউ মে রিমেইন কনস্ট্যান্ট at initial value and then slowly increases to another steady state value, or remain steady at initial value and then slowly increases to another steady state value. সেটাই আমরা কার্ভ 1 এ দেখলাম। What about কার্ভ 2? কার্ভ 2টা হুবহু এরকম না, আমরা যেহেতু ভিতরে ঢুকছি, কিন্তু কার্ভ 1 এর সঙ্গে মিল আছে কিছু। কতদূর মিল আছে? কার্ভ 2টা বলা হচ্ছে 1 আছে, 1টাও ওখানে আছে। 1টা হচ্ছে কি এরকম, দেখো কার্ভ 2 এর ফার্স্ট স্টেটটা হচ্ছে এখান থেকে এতটুকু, তারপরে স্টেডি স্টেট 1 এখান থেকে এতটুকু, তারপরে ট্রানজিশন এখান থেকে এতটুকু, তারপরে স্টেডি স্টেট 2 এখান থেকে এতটুকু। এই পর্যন্ত হচ্ছে লেখা বলা আছে আপ টু 1, এই পর্যন্ত হচ্ছে আপ টু 1। তারপরেরটা ইন এডিশনটা কি আবার গোয়িং ডাউন এন্ড এগেইন স্টেডি স্টেট। সো 2 কার্ভটা হচ্ছে 1,
প্লাস লেভেলস অফ এ লোয়ার ভ্যালু, আরেকটা লোয়ার ভ্যালুতে যে সে লেভেল আপ হচ্ছে, মানে স্টেডি স্টেটে যাচ্ছে। এটা হচ্ছে কার্ভ 2। হোয়াট অ্যাবাউট কার্ভ 3? কার্ভ 3 হচ্ছে কার্ভ 2 তার সাথে আবার একটু এডিশন। কার্ভ 2 তে যাই আমরা। কার্ভ 2 কি দেখেছি দেখি। কার্ভ 2 3 হচ্ছে, কার্ভ 2 হচ্ছে মানে 1 এর পরে আবার লেভেল আপ হয়ে একটা। তো 1 কোন পর্যন্ত? এটা হচ্ছে ফার্স্ট 1 স্টেডি স্টেট 1, তারপরে ট্রানজিশন স্টেডি স্টেট 2, দেন গোয়িং ডাউন, দেন লেভেল আপ। এই পর্যন্ত হচ্ছে কার্ভ 2। ডাউন হয়ে আবার লেভেল আপ, তারপরে আবার কি হচ্ছে, আবার একটা ট্রানজিশন হয়ে আবার একটা স্টেডি স্টেট, আবার ইনক্রিজ করে আবার একটা স্টেডি স্টেট। সো কার্ভ 3 হচ্ছে 2 প্লাস ইনক্রিজেস अगेन টু এ হায়ার ভ্যালু। সো এই পর্যন্ত হচ্ছে কার্ভ 2, তারপরে কি হচ্ছে, এগেইন ইনক্রিজ হয়ে আবার একটা হায়ার ভ্যালুতে কনস্ট্যান্ট হচ্ছে। এটা হচ্ছে কার্ভ 3। আর কার্ভ 4 এর আগের কোন কার্ভের সাথে তার মিল নেই। এটাকে হচ্ছে মিউ মে চেঞ্জ ইন এ নন রিপিটেবল ম্যানার। সে চেঞ্জ হচ্ছে, সে আগের মতো কোনো প্যাটার্ন সে ফলো করছে না, এখানে একটা স্টেডি স্টেটে চলে যাচ্ছে। এটা হচ্ছে কার্ভ 4। এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো প্যাটার্ন নেই, নন রিপিটেবল ম্যানার। সো এটা হচ্ছে কার্ভ 4। তো আমরা আজকে এই পর্যন্তই দেখলাম, একটা ব্রড ট্রানজিশনের একটা ব্রড নেচার দেখলাম। তারপরে সেই নেচারটাকে আবার বিভিন্ন প্যাটার্নে কিভাবে সাব নেচারে চেঞ্জ হয় সেগুলো আমরা দেখলাম। এই 4টা প্যাটার্ন। এখন কোন মেটাল এই 1 শো করে, কোন মেটাল 2 শো করে, কোনটা 3 শো করে, কোনটা 4 শো করে, এবং কেন বা সেগুলো সেরকম শো করে। ডেফিনেটলি কোন কোন মেটাল আছে যেটা 1 শো করে, কোনটা 2 শো করে, কোনটা 3 শো করে, কোনটা 4 শো করে, এবং তার পিছনে কারণ আছে। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। এই পর্যন্তই আমাদের লেকচার। এখানে আমাদের আগামী রবিবারে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশন 2। প্রেজেন্টেশন 2 আগে সিস্টেম অনুযায়ী আগামী রবিবারে হবে রোল নম্বর 10 থেকে রোল নম্বর 17 পর্যন্ত। আর এর সাথে গত দিনে যারা প্রেজেন্টেশন দেয়নি তাদের একজন একজন করে আমি প্রতি রবিবারে ইনক্লুড করব। সো আগামী দিনে 10 থেকে 17, আর এর সাথে রোল নম্বর 2 আকিব জামান। আকিব জামান আছো? জি স্যার। তুমি আগামী রবিবারে প্রেজেন্টেশন দেবা এর সাথে, যাতে করে যে গ্যাপটা পড়েছে এই গ্যাপটা আমি কভার আপ করে নিয়ে আসতে চাই। সো এবং হবে হচ্ছে টাইটেল হচ্ছে ফ্রিকশন অফ ম্যাটেরিয়াল। ওই ক্যালকুলেশনের আগ পর্যন্ত সিলেবাস কম আছে, তোমরা রেডি করে এই 8 জন আর আকিব জামান মিলে 9 জন আগামী রবিবারে প্রেজেন্টেশন। আর হচ্ছে তোমাদের ওই মাইক্রোসফট স্ট্রিমে আমি ইয়েগুলো আপলোড করে দিচ্ছি। 4টা লেকচার সম্ভবত আপলোড করা হয়েছে, পর্যায়ক্রমে বাকিগুলো চলে আসবে। তোমরা যারা ক্লাস মিস করেছো ওখান থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, রোল কল হচ্ছে 1441 ইভান। ইভান? জি জি স্যার আছে। সুমিত ভৌমিক? Yes, sir. 2, রোল নম্বর 2? প্রেজেন্ট স্যার। 3? Present, sir. 4? Present, sir. 5? 6? 7? 6 কি আসো না অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট। 8? Sir, 8 present. Okay. 9? Yes, sir. 9. 10? Yes, sir. 11? 11 ওরা অসুস্থ। 12? Yes, sir. Present, 13? 14? 14? Mainul Islam? 15? Yes, sir. 16? Yes, 17? 18? 18? Mahfuzur Rahman? Yes, sir. 19? 20? Yes, sir. 21? 22? 20? Akif Hussain Khan? 23? Yes, sir. 24? Yes, sir. 25? 27? Yes, sir. 28? 29? Yes, sir. 30? Yes, sir. 31? Yes, sir. 32? 33? Yes, sir. 34?
Yes, sir. 35 Moshiur Rahman. 36 Masood Mia. 37 Yes, sir. 38 Present, sir. 39 Yes, sir. 40 Sakline. Sir, 40, sir. Okay, 41 Yes, sir. 42 Yes, sir. 44 Yes, sir. 45 Yes, sir. 46 46 Yes, sir. 47 Present, sir. 48 Yes, sir. 49 Yes, sir. 50 Yes, sir. ওকে রোল 18 তুমি মেসেজ দিয়েছো আমি পেয়েছি রোল 18 প্রেজেন্ট আর হচ্ছে 46 হ্যাঁ 46 প্রেজেন্ট দিয়েছি 46 প্রেজেন্ট অ্যাবসেন্ট হচ্ছে রোল নম্বর 5 রোল নম্বর 11 রোল নম্বর 14 রোল নম্বর 15 রোল নম্বর 22 রোল নম্বর 35 roll number 36 because you're absent. Okay, thank you very much.